তোমরা সকলেই জানো আর কয়েক মাস পরেই মাধ্যমিক পরীক্ষা। এখন সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের মনে একটাই প্রশ্ন যে স্যার, কোন অঙ্ক বা উপপাদ্যগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য ভিভিআই বা ইম্পর্টেন্ট, কোন অঙ্ক বা উপপাদ্যগুলি মাধ্যমিক পরীক্ষায় আসার মতো। তো তোমাদের উদ্দেশ্যে আজকে আমি সেই রকমই একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে চলে এসেছি, যেটি মাধ্যমিক পরীক্ষায় আসার মতো। শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তোমাদের যে অঙ্ক বইটি দেওয়া হয়েছে, সে অঙ্ক বইয়ের 164 নাম্বার পেজের 38 নাম্বার উপপাদ্যের কথা আমি বলছি, যেটি মাধ্যমিক পরীক্ষায় আসার মতো একটি উপপাদ্য। উপপাদ্যে কি বলেছে? বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো উপপাদ্যটি করার আগে তোমাদের কয়েকটি জিনিস শিখে রাখতে হবে বা মাথায় রাখতে হবে। যেই জিনিসগুলি বা বেসিক জিনিসগুলি না জানা থাকলে উপপাদ্যটি তোমাদের কাছে পরিষ্কার হবে না। আর একটা কথা সবসময় মনে রাখবে যে উপপাদ্য কোনোদিন মুখস্থ করে মনে থাকে না। তো সবসময় তোমরা উপপাদ্যের ভিতরে যে টপিকটা আছে বা বেসিক যে ধারণাটা আছে, সেটা অবশ্যই জানার চেষ্টা করবে। তো ভিডিওর সাথেই থাকো, আমাদের পাশেই থাকো এবং ভিডিওটি স্কিপ না করে দেখতেই থাকো। আশা করি উপপাদ্যটি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এটি একটি বৃত্ত। এবার মনে করো বৃত্তের এই অংশে এবং এই অংশে থেকে আমি বৃত্তকে কেটে দুই ভাগে ভাগ করে দিলাম। তাহলে বৃত্তের দুটি অংশ আমি ছোট ছোট অংশ পেলাম। তো এই ছোট ছোট অংশগুলিকে বলা হয় কি? এই ছোট ছোট অংশগুলিকে বলা হয় বৃত্তচাপ। আমরা দেখতেই পাচ্ছি নিচে একটি বৃত্তের অংশ রয়েছে, নিচে একটা বৃত্তের অংশ রয়েছে এবং উপরে একটি বৃত্তের অংশ রয়েছে। উপরে যে বড় বৃত্তের অংশ রয়েছে তাকে বলবো হচ্ছে অধিচাপ, তাকে বলবো কি? অধিচাপ। এবং নিচের যে ছোট বৃত্তের অংশটা রয়েছে তাকে বলবো উপচাপ, তাকে বলবো কি? উপচাপ। মনে থাকবে তাহলে অধিচাপ কাকে বলবো? যদি কোনো বৃত্তকে আমি দুটি ভাগে ভাগ করি, তাহলে বৃত্তের বড় যে অংশটি আমরা পাবো তাকে বলবো অধিচাপ, আর বৃত্তের যে ছোট অংশটি পাবো তাকে বলবো উপচাপ। এবার তোমাদের একটা জিনিস জানতে লাগবে যে বৃত্তাংশ কোণ কাকে বলে। কি বললাম? বৃত্তাংশ কোণ। বৃত্তাংশ কোণ কাকে বলে? কি বললাম? যে বৃত্তাংশ কোণ কাকে বলে। তোমাদের জানতে লাগবে যে বৃত্তাংশ কোণ কাকে বলে। তোমরা দেখতে পাচ্ছ যে এটি একটি কি? বৃত্তের অংশ। এটি একটি বৃত্তের অংশ। আমি বলো তো বৃত্তের এই অংশকে আমি কি বলবো? বৃত্তচাপ। বৃত্তের অংশকে কি বলবো আমি? বৃত্তচাপ। এই অংশকে বলবো আমি বৃত্তচাপ। ধরলাম এই বিন্দুটার নাম এ এবং এই বিন্দুর নাম কি? বি। যখন কোনো কোণ এই বৃত্তচাপের মধ্যে এই বিন্দু থেকে তৈরি হয়ে বি বিন্দুতে এসে কি হবে? মিলিত হলো, তখন এখানে একটা কোণ সৃষ্টি হলো। এখন আবার যদি একটি কোণ এই বিন্দু থেকে উৎপন্ন হয়ে আবার যদি বি বিন্দুতে কি হয়? বি বিন্দুতে যদি মিলিত হয়, তাহলে এখানেই একটা কোণ উৎপন্ন হবে। তখন এই কোণটা এবং এই কোণটার মান কি হবে? সমান হবে। এবং তখন যে বৃত্তচাপের ভিতরের যে কোণগুলি উৎপন্ন হলো তাকে বলবো কি? বৃত্তাংশ কোণ। তাদের বলবো কি? বৃত্তাংশ কোণ। এখন তোমাদের মনে একটা প্রশ্নই আসতে পারে যে স্যার, বৃত্তের ভিতরে কতগুলি বৃত্তাংশ কোণ থাকতে পারে? তো বৃত্তের ভিতর অসংখ্য বৃত্তাংশ কোণ থাকতে পারে, কারণ এখান থেকে আমি অসংখ্য বৃত্তাংশ কোণ আঁকতে পারি। এখান থেকে আমি অসংখ্য বৃত্তাংশ কোণ আঁকতে পারি। তাহলে আমি কি বললাম? বৃত্তাংশ কোণগুলি পরস্পরের কি হয়? বৃত্তাংশ কোণগুলি পরস্পরের সমান হয়। এর কারণ বৃত্তের মধ্যে অবস্থিত এবং এই বিন্দু থেকে যদি বি বিন্দুতে আসে এবং সে কোণটাও তো পরবর্তী যে কোণটা আসবে সেটাও এই বিন্দু থেকে বি বিন্দুতে এসে মিলিত হচ্ছে। এই জন্যে বৃত্তাংশ কোণগুলি পরস্পরের কিন্তু মান কি হবে? সমান হবে। এখন আরেকটি জিনিস তোমরা লক্ষ্য করো যে মনে করো এই একটা বৃত্ত, বৃত্তের মধ্যে এখানে একটা বিন্দু রয়েছে বি এবং এখানে একটা বিন্দু রয়েছে সি, এবং এই দুটো বিন্দু থেকে আমি এখন বৃত্তাংশ কোণ আমি তৈরি করছি। ধরো আমি এখান থেকে নিলাম
বৃত্তাংশত কোণ কাকে বলে? কি বললাম আমি? এই বি আর সি বিন্দু থেকে বৃত্তাংশত কোণ আমি তৈরি করছি। তাহলে বৃত্তাংশত কোণ মানে হচ্ছে বৃত্তের ভিতরে থাকবে। বি বিন্দু থেকে সৃষ্টি হয়ে আবার কোণটা কোথায় মিলিত হবে? সি বিন্দুতে মিলিত হবে। তাহলে বি বিন্দু থেকে উৎপন্ন হয় সেটা কোথায় মিলিত হলো? সি বিন্দুতে মিলিত হলো। তখন তাকে বলবো কি? বৃত্তাংশত কোণ। আবার একটি কোণ কি করলাম? আরও একটি কোণ আমি এঁকে বৃত্তাংশত কোণ আঁকলাম। বি বিন্দু থেকে সৃষ্টি হয়ে সেটা কোথায় মিলল? সি বিন্দুতে মিলল। তাহলে এখন বলো তো, এই যে এখানে একটা নাম দিলাম এ, তাহলে বিএসি যে কোণটা হলো এখানে দিলাম ডি, তাহলে বিসিডি যে কোণটা হলো সেটা কি হবে? পরস্পরের সমান হবে, কারণ দুটাই কি বৃত্তাংশত কোণ। তাহলে সবসময় মনে রাখবে যে বৃত্তাংশত কোণ পরস্পরের কি হবে? যে কোনো দুটি বা তিনটি বৃত্তাংশত কোণ পরস্পরের কি হবে? সমান হয়। পরস্পরের কি হবে? সমান হবে। এটা জিনিস মনে রাখবে। এখন ওই উপপাদ্যে কি লেখা ছিল? সম্পূরক কোণ। সম্পূরক কোণ আমরা কাকে বলবো? যখন দুটি কোণের মানের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে, তখন তাকে বলবো আমি সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণ কাকে বলবো? সম্পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলবো? যখন দুটি কোণের যোগফল কত হবে? যখন দুটি কোণের যোগফল হবে কত? 180 ডিগ্রি। মনে করো তোমার কাছে একটা এবিসি কোণ আছে যেটার মান হচ্ছে 130 ডিগ্রি, এবং আরেকটি কোণ আছে এসিডি যে কোণটার মান হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখন যদি দুটো কোণ আমি যোগ করি, এবিসি যোগ এসিডি, তাহলে যোগ করলে কত পাবো? এবিসি কোণের মান কত? 130 ডিগ্রি, আর এসিডি কোণের মান কত? 50 ডিগ্রি। তাহলে দুটো কোণে যোগ করে আমি কত ডিগ্রি পেলাম? 180 ডিগ্রি। কত ডিগ্রি পেলাম? 180 ডিগ্রি। তাহলে যেহেতু দুটো কোণে যোগ করে কত বেরোলো? 180 ডিগ্রি বেরোলো, তখন তাকে বলবো কি? সম্পূরক কোণ। যখন দুটো কোণ যোগ করে 180 ডিগ্রি বেরোবে তখন তাকে বলবো সম্পূরক কোণ। ঠিক আছে? তাহলে সম্পূরক কোণ কাকে বলে বুঝতে পারলে? বৃত্তাংশত কোণ কাকে বলে বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। এবার তাহলে সরাসরি উপপাদ্যের দিকে আমরা চলে যাই এবং ভিডিওর সাথেই থাকো। আশা করি উপপাদ্যটি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তোমাদের অঙ্ক বইয়ের 164 নাম্বার পেজে 38 নম্বর উপপাদ্যটি আমি খাতায় টুকে নিয়েছি এবং এখানেই আমি তোমাদের উপপাদ্যটি করব। ভিডিওর সাথেই থাকো, স্কিপ না করে। আশা করি উপপাদ্যটি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো উপপাদ্যে কি বলেছে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কি সম্পূরক। একটু আগেই বললাম সম্পূরক কোণ কাকে বলে। বৃত্তস্থ মানে কি? বৃত্তের ভিতরে। সম্পূরক মানে দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। এবার বৃত্তস্থ মানে বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আছে। বৃত্তের মধ্যে তাহলে আমাদের প্রথমে কি আঁকতে লাগবে? একটা চতুর্ভুজ অঙ্কন করতে লাগবে। ধরো আমি একটা চতুর্ভুজ অঙ্কন করছি বৃত্তের ভিতরে। আমি একটা চতুর্ভুজ অঙ্কন করছি। ঠিক আছে? একটা চতুর্ভুজ আমি বৃত্তের ভিতরে অঙ্কন করলাম, নাম দিলাম এ বি সি ডি। আর ও হচ্ছে কি? বৃত্তের কেন্দ্র। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার বলেছে কি যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক মানে যদি আমি এই কোণটা ধরি, তাহলে তার বিপরীত পাশের কোণ কোনটি? সি। তাহলে এ কোণ আর সি কোণ যোগ করলে কত বেরোবে? তাহলে এ একটা কোণ। আমি যদি চতুর্ভুজের যে এবিসিডি, এ বি সি ডি যে চতুর্ভুজ আমরা পেলাম, সেই চতুর্ভুজের যদি আমি এ কোণটা ধরি, তাহলে এই কোণের বিপরীত কোণ কোনটা? এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ। তাহলে বলেছে উপপাদ্যে কি বলেছে? যে এ কোণ আর সি কোণ যোগ করলে কত হবে? 180 ডিগ্রি হবে, সেটা আমাদের দেখাতে হবে। অথবা বি কোণ আর ডি কোণ, বি কোণের বিপরীত কোণ কোনটা? ডি কোণ। তাহলে বি কোণ আর ডি কোণ যোগ করলে যে 180 ডিগ্রি হবে সেটা আমাদের দেখাতে হবে। তো প্রমাণ করার আগে আমাদের চতুর্ভুজের দুটি কর্ণ সর্বপ্রথম আঁকিয়ে নিতে লাগবে। চতুর্ভুজের দুটি কর্ণ আমরা আঁকিয়ে নিলাম। যে কোনো উপপাদ্যে কি বলেছিলাম আমি? যে কোনো উপপাদ্যে সবার প্রথমে কি লিখতে লাগে? সবার প্রথমে লিখতে লাগে প্রদত্ত। প্রদত্ত দিয়ে আমরা কি লিখব? প্রদত্ত দিয়ে আমরা লিখব যে ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি। ছবিতে কি দেখতে পাচ্ছি? এ বি সি ডি একটা চতুর্ভুজ, যেটা হচ্ছে বৃত্তের মধ্যে অবস্থিত। আমরা সেটাই লিখব যে এ বি সি ডি একটি চতুর্ভুজ যেটি
বৃত্তের ভিতরে অবস্থিত। তাহলে প্রদত্ত লেখা হয়ে গেল। প্রদত্তর পর কি লিখতে লাগে আমাদের? প্রদত্তর পর লিখতে লাগে প্রমাণ্য, মানে যেটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের প্রমাণ করতে লাগবে কি? প্রমাণ করতে লাগবে যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। মানে যদি চতুর্ভুজের আমি ABC, মানে আমি যদি এই কোণটা নেই, যদি আমি এই কোণটা নেই, তাহলে তার বিপরীত কোণ কোনটা? ADC। তাহলে এই দুটো কোণ যোগ করলে যোগফল আমাদের কত বার করতে লাগবে? যোগফল আমাকে বার করতে লাগবে 2 সমকোণ বা কত? 180 ডিগ্রি বার করতে লাগবে। 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখন তোমরা বলতে পারো সমকোণ মানে কি? সমকোণ মানে 90 ডিগ্রি। অবশ্যই তোমরা সকলেই জানো সমকোণ মানে কত? সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে 2 দিয়ে 90 কে গুণ করলে কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে আমাদের এটা প্রমাণ করতে লাগবে। অথবা কি প্রমাণ করতে লাগবে? অথবা প্রমাণ করতে লাগবে যে বিএসি যে কোণটা আছে তার বিপরীত কোণ কোনটা? বিএসির বিপরীত কোণ হচ্ছে বিসিডি। এই দুটো যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। সেটা আমাদের প্রমাণ করতে লাগবে। এবার প্রমাণ্যর পর আমাদের কি লিখতে লাগে? প্রমাণ্যর পর লিখতে লাগে আমি যদি চতুর্ভুজে এই যে উপপাদ্যটি দিয়েছে, যে উপপাদ্যটি এখানে বলে দেওয়া আছে, সেই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমি এক্সট্রা বা অতিরিক্ত কিছু যদি আমি এই চতুর্ভুজের ভিতর এঁকে থাকি, অঙ্কন করে থাকি, তাকে সেটা কি আমি কি লিখব? অঙ্কনে লিখব। সেটাই আমি অঙ্কনে লিখব। অঙ্কন। তো অঙ্কনে কি লিখব? এখানে অতিরিক্ত আমি কি করেছি? যে চতুর্ভুজের দুটি কর্ণ এঁকেছি, এসি এবং বিডি দুটি কর্ণ এঁকেছি। তাহলে এসি ও বিডি দুটি কর্ণ আঁকলাম। ঠিক আছে, কর্ণ আঁকলাম, অঙ্কন হয়ে গেল। এবার অঙ্কনের পর আমাদের কি করতে লাগে? অঙ্কনের পর আমাদের করতে লাগে প্রমাণ। অঙ্কনের পর করতে লাগবে আমাদের প্রমাণ। অঙ্কনের পর করতে লাগবে আমাদের প্রমাণ। তো প্রমাণটা করতে লাগবে। একটু আগে তোমাদের আমি কি বললাম? একটু আগে তোমাদের আমি বললাম যে বৃত্তাংশ কোণ কাকে বলবো? কি বলেছিলাম? যখন বৃত্তের ভিতরে যে কোনো দুটি বিন্দু, এ বিন্দু আর বি বিন্দুকে কেন্দ্র করে যদি আমি বৃত্তাংশ কোণ আমি যদি অঙ্কন করি, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে এসে যে কোণগুলি মিলিত হবে তাদের বলো কি? বৃত্তাংশ কোণ। এ বিন্দু আর বি বিন্দুকে কেন্দ্র করে আমি বৃত্তাংশ কোণ অঙ্কন করছি। তাহলে দেখো তো, এই এ বিন্দু থেকে আমি এখান থেকে আবার এসে আবার এটা কোথায় মিলিত হলো? বি বিন্দুতে মিলিত হলো। তাহলে এ বিন্দু থেকে আমি একটা কোণ অঙ্কন করলাম, যেটা এসে বি বিন্দুতে মিলিত হলো। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হলো তাকে আমি কি কোণ বলবো বলো তো? আমি এ বিন্দু আর বি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তের ভিতরে এ বিন্দু থেকে একটা কোণ উৎপন্ন হলো, যেটা উৎপন্ন হয়ে বি বিন্দুতে কি হলো? মিলিত হলো। এরূপ কোণকে আমি কি বলবো? কি বলবো বলো তো? কি বললাম একটু আগেই? বৃত্তাংশ কোণ। একে বলবো কি? বৃত্তাংশ কোণ। তাহলে কি কোণ এখানে পেলাম? বৃত্তাংশ কোণ কি পেলাম? এ ডি আর বি। এবার আর একটু ভালো করে লক্ষ্য করো তো, যে এখান থেকে এ বিন্দু থেকে আমি আর একটা কোণ নিলাম, এই একটা কোণ নিলাম, যেটা আবার বি বিন্দুতে এসে মিলিত হলো। তাহলে এটাও আবার কি কোণ? এটা হচ্ছে আবার কি? বৃত্তাংশ কোণ। এসিবিটাও হচ্ছে কি? বৃত্তাংশ কোণ। এবার বৃত্তাংশ কোণ পরস্পরের আমি কি বলেছি? বৃত্তাংশ কোণ কোনো বৃত্তর ভিতরে বৃত্তাংশ কোণগুলি পরস্পর কি হয়? সমান হয়। তাহলে এখানে যে এডিবি কোণটা আছে এবং এসিবি যে কোণটা আছে পরস্পরে কি হবে? সমান হবে। তাহলে আমি এটা লিখে দিলাম, এডিবি কোণ আর এসিবি কোণ পরস্পরের কি? সমান। কারণ কি? বৃত্তাংশ কোণ। কারণ এই দুটি হচ্ছে কি? বৃত্তাংশ কোণ। দুটি হচ্ছে বৃত্তাংশ কোণ। আবার একইভাবে যদি আমি বি এবং সি বিন্দুকে কেন্দ্র করে যদি আমি বৃত্তাংশ কোণ যদি অঙ্কন করি, তাহলে এখানে লক্ষ্য করো যে বিএসি, এই যে বি, এ এবং সি, তাহলে বৃত্তের ভিতরে অবস্থিত কোণ, যেখানে বি বিন্দু থেকে সৃষ্ট হয়ে কোণটা কোথায় মিলিত হলো? সি বিন্দুতে মিলিত হলো। তখন এই কোণটা কি হবে? বৃত্তাংশ কোণ। তাহলে কোন কোণটা বললাম আমি? বিএসি, এই কোণটা হচ্ছে বৃত্তাংশ কোণ। আবার লক্ষ্য করো, এবার বি থেকে সৃষ্টি হলো এই কোণটা বিডি সি, যে কোণটা উৎপন্ন হলো বি থেকে উৎপন্ন হয়ে আবার সি বিন্দুতে মিলিত হলো। তাহলে কি?
তখন যে এই কোণটা যে উৎপন্ন হলো এই কোণটাকে আমি তখন কি বলবো? বৃত্তাংশ কোণ। আর আমি কি বলেছি? বৃত্তের ভিতরে যে বৃত্তাংশ কোণগুলি উৎপন্ন হবে সেগুলো কি হবে? পরস্পরে কি হবে? সমান হবে। তাহলে এখানে বিএসি কোণের সমান কোন কোণটা হবে? বিডিসি কোণটা হবে। তাহলে কোন কোণটা হবে? বিডিসি কোণটা হবে। কারণ কি? বৃত্তাংশ কোণ। বৃত্তাংশ কোণ। এখানে বৃত্তাংশ কোণ বানানটা আমি একটু ভুল লিখেছি। বৃত্তাংশ কোণ। আবার এবার লক্ষ্য করো তো, আমি এই পুরো কোণটা লিখলাম। এই পুরো কোণটাকে আমি এবার লিখছি। কি কোণটা? এ ডি সি। এডিসি 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 এই পুরো কোণটার কথা বলছি। তাহলে এই পুরো কোণটা কোন দুটি ছোট কোণ নিয়ে গঠিত? এই কোণটা আর এই কোণটা নিয়ে গঠিত। আমি এটাই লিখতে পারি। কি লিখতে পারি? এডি বি যোগ কি লিখতে পারবো? বি ডিসি। এই জায়গাটা বুঝতে পারলে? এটা কি বুঝতে পারলে? এখানে যে একটা কোণ বললাম এডিসি, একটা বড় কোণটা, এই বড় কোণটা দেখতেই পাচ্ছ দুটো ছোট ছোট কোণ নিয়ে গঠিত। একটা হচ্ছে এডিবি আর একটা হচ্ছে কি? বিডিসি। এখন এই দুটো ছোট ছোট কোণকে যদি আমি যুক্ত করি তাহলে কি হবে? তাহলে এই বড় কোণটা পাবো। আমি এখানে এটাই লিখলাম। আমি এখানে এটাই লিখলাম। আমি এখানে সেটাই লিখলাম। ঠিক আছে, এবার দেখো এবার লক্ষ্য করো যে আমি কি প্রমাণ করতে বলেছে? যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এবার আমি এইটা প্রমাণ করছি। দেখো, এবিসি আর এডিসি কি? সমান। তাহলে আমি এবার লিখলাম এবিসি যোগ কোণ এডিসি, এটা সমান সমান কত সেটা আমাকে দেখিচ্ছি। তাহলে এবিসি আমি লিখে দিলাম। আর এডিসি মানে কি? এডিসি মানে কোন দুটো কোণের যোগফল? এডিবি আর বিডিসি কোণের যোগফল। আমি এটা লিখে দিলাম, এডিবি আর বিডিসি এই দুটো কোণের যোগফল। তাহলে কোন কোণটা হলো? এই পুরো কোণটা এবিসি, একটা হলো এডিবি আর একটা হলো কি? বিডিসি। এটা লিখলাম। এবার দেখো, কোণ এবিসিটা আমি রেখে দিলাম। এখানে কি লেখা আছে? কোণ এডিবি সমান সমান কি? কোণ এসিবি। তাহলে আমি এখানে এডিবির জায়গায় এসিবি লিখতেই পারি, কারণ দুটো কোণে কি? সমান। সেহেতু এডিবির জায়গায় আমি কি লিখতে পারি? এসিবি। এবং বিডিসি কোন কোণের সাথে সমান? বিএসি কোণের সাথে সমান। তাহলে বিডিসির জায়গায় আমি কি লিখতে পারি? বিডিসির জায়গায় আমি লিখতে পারি কি? বিএসি আমি লিখতেই পারি। এবার এই এবিসি যে ত্রিভুজটা আছে, এই যে এবিসি যে ত্রিভুজটা আছে, সেই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো। আমি না হলে তোমার এবিসি ত্রিভুজটা আমি আলাদাভাবে আঁকিয়ে দেখাচ্ছি। এখানে মনে করো কি বলছে? এখানে এবিসি ত্রিভুজটা আছে। কি বলছে? এ বি সি। তাহলে আমি এখানে কি তিনটা কোণ পেলাম? একটা পেলাম হচ্ছে এবিসি, এই কোণটা পেলাম। যোগ করে কি পেলাম? এসিবি, এই কোণটা পেলাম। আর যোগ করে কি পেলাম? বিএসি, এই কোণটা পেলাম। তাহলে তিনটেই হচ্ছে কি? এবিসি ত্রিভুজের কোণ। তিনটেই হচ্ছে এবিসি। তিনটা যে কোণটা আমি যোগফল করলাম তিনটা হচ্ছে কি? এবিসি ত্রিভুজের কোণ। আর আমরা কি জানি? এবিসি ত্রিভুজের কোণের যোগফল কত? আমি কি জানি? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। যেহেতু তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর আমরা কি দেখলাম? যে এই তিনটা কোণে কি? একটা ত্রিভুজেরই তিনটে কোণ। তাহলে এই তিনটে ত্রিভুজের যোগফল কত হবে? 180 ডিগ্রি। অর্থাৎ কত সমকোণ? 2 সমকোণ। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম? যে কোণ এবিসি যোগ কোণ এডিসি সমান সমান কত? 2 সমকোণ। প্রমাণিত হয়ে গেল। এটা হচ্ছে প্রমাণিত। আশা করি উপপাদ্যটা এখানেই শেষ হলো। আশা করি সবাই উপপাদ্যটি বুঝতে পেরেছো। উপপাদ্যটি সকলের কাছে পরিষ্কার হয়েছে। এই উপপাদ্যে যদি কোনো অংশে যদি তোমরা বুঝতে না পারো, কোনো অংশে যদি সমস্যা থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
লাইক দিয়ে রাখবে।